1845 সাল, ম্যানচেস্টার। ধোঁয়ায় ভরা বাতাস, 14 ঘন্টা কাজ, গার্মেন্টস শ্রমিকদের যান্ত্রিক জীবন। এই ছিল সেই সময় যখন পুঁজিবাদ তার নতুন রূপ নিচ্ছিল, যার নাম ইন্ডাস্ট্রিয়াল ক্যাপিটালিজম। 175 বছর পর আমরা ঢাকায় গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে দেখতে পাই একই ছবি। কম মজুরি, লম্বা সময়, সীমিত অধিকার। এই পরিবর্তনহীন বাস্তবতা একটা প্রশ্ন তোলে, এই দীর্ঘ সময়ের মধ্যেও কেন ইকোনমিক সিস্টেমে এই বৈষম্য রয়ে গেছে? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাহিরস। আজকের ভিডিওতে আমরা বোঝার ট্রাই করব যে আমাদের গ্লোবাল ইকোনমিতে এত বৈষম্য কেন। তো এটা শুরু করতে ফার্স্টে আমাদের বুঝতে হবে যে ইকোনমি জিনিসটা কি। অক্সফোর্ড ডিকশনারি এর ডেফিনেশন অনুযায়ী ইকোনমি হচ্ছে একটা দেশের প্রোডাকশন, ট্রেড আর মানি সাপ্লাইয়ের মধ্যকার রিলেশনশিপ। ধরেন একজন আলু বিক্রেতা আলু প্রডিউস করে আপনার কাছে বাজারে সেটা বিক্রি করছে টাকার বিনিময়ে। এখন এই আলু বিক্রেতা আলুটা প্রডিউস করতে হয়তো পার কেজি 10 টাকা খরচ করেছিল, কিন্তু আপনার কাছে সে বিক্রি করলো ধরলাম 40 টাকা দিয়ে। তাহলে সিম্পলি চিন্তা করলে সে 30 টাকা লাভ করলো। আবার আপনি ধরলাম বাজারে যাওয়ার আগে চিন্তা করে গিয়েছিলেন যে আলু কেজি প্রতি 60 টাকা করে কিনতে পারলে আপনি খুশি, কিন্তু আপনি 40 টাকাতে যে কিনতে পারলেন এটা আপনার লাভ। আর এই যে বায়ার অ্যান্ড সেলার দুইজন থেকে এক্সট্রা যে লাভটা আসলো, এটাকে ইকোনমিক্সের ভাষায় বলা হয় সারপ্লাস। আর এই সারপ্লাসটার কারণেই ট্রেড হয়, প্রোডাকশন আর কনজাম্পশনও হয়। আইডিয়ালি এই সারপ্লাসটা একটা সমাজে ইভেনলি ডিস্ট্রিবিউট করা গেলে হয়তো বৈষম্যও থাকতো না, আবার বাজার অলওয়েজ ব্যালেন্সডও থাকতো। কিন্তু এই ভারসাম্যই আজ আর নেই। কেন নেই সেটা বোঝার জন্য আমাদের ফিরে তাকাতে হবে ইতিহাসের দিকে। 1917 সালে রাশিয়ায় যখন বলশেভিক বিপ্লব হলো, তারা বলেছিল ধনী গরিব সব ধরনের শ্রেণীবাদ, সবাই ইকুয়াল হবে, প্রোডাকশন থাকবে রাষ্ট্রের হাতে, শ্রমিক হবে মালিক। সোশ্যালিজম বা কমিউনিজমের সূচনা হলো। সে সময় সোভিয়েত ইউনিয়নে সবকিছু ছিল সেন্ট্রালি কন্ট্রোলড। কে কোন কাজ করবে, কিভাবে উৎপাদন হবে, কতটুকু উৎপাদন করবে সেটা নির্ধারণ করত মস্কো। এমনকি এই সিস্টেমে উৎপাদিত পণ্য কোথায় কিভাবে ডিস্ট্রিবিউট হবে, সেগুলোর মূল্য কত হবে, সব গভর্নমেন্ট ডিসাইড করত। এতে করে সবাই ইকুয়াল অপরচুনিটি পেলেও কারো নিজের মতো করে কাজ করার, নতুন কিছু ইনোভেট করার কোনো ফ্রিডম ছিল না। পাশাপাশি যারা কষ্ট করে এই পণ্যগুলো উৎপাদন করত তাদের জন্য বরাদ্দ ছিল শুধুমাত্র মজুরি, কারণ প্রফিটের টাকা তো গভর্নমেন্ট নিয়েই যেত। কিন্তু এসবের মাঝে একটা বড় প্রবলেম ক্রিয়েট হয়। সেন্ট্রালাইজড ডিসিশন মেকিং এর কারণে একটা বটলনেক ক্রিয়েট হলো, কারণ সবকিছুর অনুমোদন লাগতো উপর থেকে। রেজাল্ট, দ্রুত ডিসিশন আসতো না, ইনোভেশন থেমে গেল, আর ডিমান্ড অনুযায়ী সাপ্লাইও হতো না। এমনই অবস্থা হয়ে গেল যে প্রশাসনিক জটের কারণে সাপ্লাই কম হওয়ায় সামান্য দুধ, পেঁয়াজ, রুটি কিনতে চাইলে লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করেও খাবার জুটতো না দিনের পর দিন। তো এই ধরনের সমস্যা সমাধানের নামে পৃথিবীতে আসলো ক্যাপিটালিজম বা পুঁজিবাদ। পুঁজিবাদ বলল, তুমি উদ্যোগ নাও, ইনভেস্ট করো, প্রফিট করো। এখানে সম্পদের মালিকানা শুধুই তোমার, ডিসিশনও নেওয়া যায় নিজের মতো, অর্থাৎ কমপ্লিট ফ্রিডম আছে। ক্যাপিটালিজমের শর্ট টার্ম বেনিফিটস গুলো ছিল চোখে পড়ার মতো। ক্যাপিটালিজমের হাত ধরে ওয়েস্টার্ন ইকোনমি এর সিগনিফিক্যান্ট গ্রোথ দেখা গেছে। এই ক্যাপিটালিজমের টাইমে আবার ফিরে আসে সেই বিখ্যাত টার্ম ট্রিকল ডাউন ইকোনমিক্স, যেটা 1980 সালে রোনাল্ড রোগানের সময় জনপ্রিয় হয়। ভাবনাটা এমন ছিল, ধনীরা যদি আরো ধনী হয় তাহলে তারা ইনভেস্ট করবে, তাতে কর্মসংস্থান হবে, অর্থাৎ এমপ্লয়মেন্ট অপরচুনিটিস হবে, সবার আয় বাড়বে, অর্থাৎ ধনী গরিবের বৈষম্য কমে যাবে। 90 দশকে ক্যাপিটালিজমের ছায়া পড়ল বাংলাদেশেও। 1991 সালের পর থেকে মুক্ত বাজার নীতিতে ঢুকলো বাংলাদেশ। গার্মেন্টস খাতের উত্থান, রেমিটেন্স, ব্যাংকিং খাতের বিস্তার সবই হয়েছে পুঁজিবাদের ছায়ায়। ক্যাপিটালিজম তো স্বপ্ন দেখিয়েছিল ধনী গরিবের বৈষম্য কমানোর, কিন্তু বাস্তবে কি তা হলো? অক্সফ্যামের 2025 সালের রিপোর্ট বলছে বিশ্বের শীর্ষ 1% মানুষের হাতে রয়েছে 45% সম্পদ।
গত 10 বছরে এই 1% দ্বিগুণ ধনী হয়েছে, কিন্তু নিম্ন আয়ের মানুষের আয় প্রায় একই আছে। বাংলাদেশে 2005 সালে জিনি কোএফিসিয়েন্ট ছিল 0.46, 2024 সালে এটা দাঁড়িয়েছে অ্যারাউন্ড 0.5। এর মানে অসমতা দিন দিন বাড়ছে, অথচ এই সময়েই দেশের জিডিপি গ্রোথ রেট ছিল 6 to 8%। বড় বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের রেভিনিউ যেখানে দিন দিন বেড়েই যাচ্ছে, সেখানে একজন গার্মেন্টস কর্মীর বেতন মাসে 15,000 টাকাও হয় না। তাহলে ট্রিকল ডাউন ইফেক্ট কি আসলে সোসাইটিতে কোনো ইফেক্ট ফেলছে? ধনীদের ইনকাম দিন দিন বেড়েই যাচ্ছে, তার কারণে তাদের সেভিংসও বাড়ছে, আর এদিকে গরিবরা যা ইনকাম করে তা তারা খরচ করে ফেলতে বাধ্য হয়, তাই তাদের সেভিংসের কোনো চান্সই নেই। ক্যাপিটালিজম আমাদের ফ্রিডম দেওয়ার কথা বলেছিল, ইনোভেশন দেওয়ার কথা বলেছিল, কিন্তু বাস্তবে কি হচ্ছে? ছোট কোম্পানিগুলো মার্কেটে ঢুকতেই তো পারে না ঠিক মতো, ঢুকলেও দেখা যায় বড় কোম্পানি কিনে ফেলে ওদের। অ্যামাজন বা গুগলকেই দেখুন, নতুন স্টার্ট আপ কিনে ফেলে যাতে প্রতিযোগিতা না বাড়ে। দিন দিন এই ধরনের অ্যাকুইজিশন বেড়েই যাচ্ছে। এই ধরেন রিসেন্টলি গুগলের প্যারেন্ট কোম্পানি আলফাবেট 2020-এই এস্টাবলিশ হওয়া উইজ নামের একটা ক্লাউড সিকিউরিটি কোম্পানি অ্যাকোয়ার করলো, যেটা ওদের করা এ যাবৎকালের বিগেস্ট অ্যাকুইজিশন। এখন এইগুলো কি ইনোভেশন এনকারেজ করে? সোশ্যালিজম বা কমিউনিজমে সবকিছু ছিল উপরের অনুমোদনে, আর এখন পুঁজিবাদেও সিদ্ধান্ত নিচ্ছে আসলে কে? ইনইকুয়ালিটি যদি বাদ দিই, তাহলে অনেকেই বলবে পুঁজিবাদ এখনো কাজ করছে, জিডিপি বাড়ছে, লিভিং স্ট্যান্ডার্ড আগের চেয়ে ভালো। কিন্তু একটু গভীরে তাকালে দেখি এই উন্নয়নের পিছনে চলছে এক ভয়াবহ খরচ, হুইচ ইজ কল্ড এক্সটার্নাল কস্ট ইন ইকোনমিক্স। কি বুঝেন নাই? শুনেন তাহলে। ক্যাপিটালিজম টিকে আছে চিরস্থায়ী প্রবৃদ্ধি এই ধারণার উপর, কিন্তু আমাদের এই পৃথিবীর সম্পদ তো লিমিটেড। সো কনস্ট্যান্ট গ্রোথ পলিসিতে যদি সাস্টেইনেবল প্র্যাকটিসেস না থাকে, তাহলে রিসোর্স ডিপ্লেশন বেড়ে যায়, যার কনজিকুয়েন্স হচ্ছে গ্লোবাল ওয়ার্মিং। আজকের দিনে পৃথিবীর সবচেয়ে ধনী 1% মানুষ সবচেয়ে বেশি কার্বন নিঃসরণ করে। অক্সফেম ইন্টারন্যাশনালের আরেকটি রিপোর্ট বলছে 2025-এর প্রথম 10 দিনেই রিচেস্ট 1% একাই এত কার্বন ডাইঅক্সাইড এমিশন করে ফেলেছে, যেটা গ্লোবাল টেম্পারেচার 1.5 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দিতে পারে। বাংলাদেশে জলবায়ু পরিবর্তনের কারণে প্রতি বছরে গড়ে 7 লাখ মানুষ বাসস্থান হারায়। ধনী দেশগুলোর কোম্পানিগুলো এখানে পণ্য তৈরি করে, কিন্তু কার্বন খরচ ফেলে রেখে যায়। WHO এটাও বলছে যে প্রতি 7 জনের ভিতরে বাংলাদেশে অন্তত একজন ক্লাইমেট চেঞ্জের কারণে 2050-এর মধ্যে বাসস্থান হারাবে। এছাড়াও সর্বশেষ IMF ডেটা অনুযায়ী বিশ্বের সবচেয়ে গরিব দেশগুলো তাদের বার্ষিক আয়ের 40% থেকে 50% পর্যন্ত এখন কেবল ডেট পরিশোধ করতে বা ঋণের সুদ দিতেই ব্যয় করছে। বাংলাদেশের বৈদেশিক ঋণ কারেন্টলি দাঁড়িয়েছে $100 বিলিয়ন। উন্নয়ন প্রকল্পের নামে কিছু ধনী ব্যবসায়ী লাভবান হচ্ছে ঠিকই, বাকিরা পড়ছে ইনফ্লেশনের চাপে। বুঝলেন তো ক্যাপিটালিস্ট সোসাইটিতে ইকোনমিক গ্রোথের এক্সটার্নাল কস্ট? ক্যাপিটালিজম আমাদের দিয়েছে টেকনোলজি, গ্রোথ, অপরচুনিটি, কিন্তু সেই একই ক্যাপিটালিজম এখন ইনইকুয়ালিটি, এনভায়রনমেন্টাল ডিস্ট্রাকশন, সোশ্যাল ডাইলেমা ক্রিয়েট করছে। সোশ্যালিজমের প্রবলেম ছিল একরকম, ক্যাপিটালিজমেরও শর্ট টার্ম আনসাস্টেইনেবল হানিমুন পিরিয়ড পার হয়ে এখন লং টার্ম কনজিকুয়েন্সগুলো এক্সপোজ হওয়া শুরু করছে। সবকিছু আলটিমেটলি নির্ধারিত হচ্ছে অল্প কিছু মানুষের সিদ্ধান্তে। যেই সিস্টেমের ভিত্তি হচ্ছে প্রফিট মোটিভ, সেইখানে বৈষম্য আসা আসলে অবভিয়াস। আমরা যদি একই সাইকেলে চলি, তাহলে কি ভালো কোনো ভবিষ্যৎ সম্ভব? ভিডিওটি শেষ করার আগে মডার্ন ক্যাপিটালিস্টিক সোসাইটি নিয়ে আইনস্টাইনের একটা ফেমাস উক্তি মনে পড়ছে। 1949 সালে ওয়াই সোশ্যালিজম নামের একটা আর্টিকেলে আলবার্ট আইনস্টাইন ক্যাপিটালিজম নিয়ে ক্রিটিসাইজ করে একটা উক্তি দিয়েছিলেন। সেখানে তিনি ক্যাপিটালিজমকে বলেছিলেন এটা হচ্ছে প্রিডেটরি ফেজ অফ হিউম্যান ডেভেলপমেন্ট, যার অর্থ হচ্ছে মানব বিকাশকে ফাঁদে ফেলার একটি পরিকল্পিত ধাপ, এবং ক্যাপিটালিজমকে তিনি একটি সামাজিক বিশৃঙ্খলা সৃষ্টিকারী উৎস হিসেবে বর্ণনা করেছিলেন। তো আপনার মতে এই বৈষম্যের সমাধান কোথায়? নতুন কোনো অর্থনৈতিক ব্যবস্থা, নাকি পুরনোটাই সংস্কার করে চালানো?
কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক অ্যান্ড শেয়ার। এরকম আরও ভিডিও পেতে প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল।